ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কেমন আছেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কথা শোনা যায়? জি স্যার, শোনা যাচ্ছে। মাশাআল্লাহ। আজকে আমরা কি করব? আজকে পড়া নিবেন স্যার বলছেন, সবাইকে পড়া ধরবে। কোন সাবজেক্টের? জি স্যার, বুঝি নাই কোন সাবজেক্ট? স্যার। ফৌজদারি কার্যবিধি 29 ধারা। আমার কথা শোনা যায়? এজাহার এফআইআর নিয়ে একজন একটু বলেন, শুনে দেখি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। একজন করে বলেন। হ্যাঁ, স্যার এজাহার হচ্ছে যেটা থানায় অভিযোগ করা হয়, আর অভিযোগের ভিত্তিতে যে স্যার রিপোর্টটা করা হয়, যেটা স্যার পুলিশ রেগুলেশনে 27 নম্বর বইতে লিপিবদ্ধ হয়, সেটা হচ্ছে এফআইআর। সাধারণত স্যার এজাহারটা থানায় স্যার মানে যেটা থানায় অভিযোগ করা হয় সেটা হচ্ছে এজাহার। আর এজাহারের বিষয়বস্তু যখন খাতায় লিপিবদ্ধ করা হয় পুলিশ রেগুলেশন, অর্থাৎ পুলিশ রেগুলেশন বেঙ্গল যেটা, মানে 27 নাম্বার বইতে স্যার 27 বইতে লিপিবদ্ধ করে পুলিশ, তখন সেটা হচ্ছে এফআইআর। আচ্ছা, যা হোক। এটা কত ধারায় বলছে ফৌজদারি কার্যবিধির? এটা ফৌজদারি কার্যবিধি স্যার 144 স্যার, 54 স্যার। 154। লেখার সময় প্রথমে আগে লিখবেন যে ফৌজদারি কার্যবিধি 1898 এর 154 ধারায় এজাহার এফআইআর সম্পর্কে আলোচনা করা হয়েছে। ঠিক আছে, প্রথমে ওইটা, তারপরে বাকি কথাবার্তা। এজাহার কিভাবে দেওয়া যায়? স্যার ওইটা মৌখিকভাবে দেওয়া যায়, লিখিত দেওয়া যায়, তারপর টেলিফোনের মাধ্যমে দেওয়া যায়, 3 ভাবে দেওয়া যায় স্যার। এরপরে সাপোজ আপনি একটা এজাহার নিয়ে থানায় গেলেন, আপনি মৌখিকভাবে নিয়ে গেলেন, তাইলে ওটা নিয়ে গিয়ে কার কাছে দিবেন? নিজ মুখে কাকে বলবেন? স্যার এটা থানায় দেওয়া যায়, আবার স্যার কোর্টেও দেওয়া যায় স্যার। না না, এটা থানায় দিবেন না, দিবেন থানায়। এজাহারটা তো স্যার থানায় দেওয়া হয়। দেওয়া হয় না, কোর্টে সেটা এজাহার থানায় দিচ্ছেন। এখন আমার প্রশ্ন ছিল, আপনি একটা এজাহার নিয়ে থানায় গেছেন, থানায় যাওয়ার পরে এটা মৌখিকভাবে পুলিশ অফিসারকে বলছেন, পুলিশ অফিসার তখন কি করবেন? স্যার এটা আমলে না নিলে তারপর আমরা কোর্টে যাব। এই প্রশ্ন আসতেছে পরে, কোর্টের বিষয় আসতেছে পরে। আচ্ছা, আপনি মৌখিকভাবে নিয়ে গেছিলেন, ওই থানার অফিসারকে মৌখিকভাবে বলছেন, এরপরে থানার অফিসারের করণীয় কি, আপনার করণীয় কি, এটা বলেন। অফিসারের করণীয় না আমার করণীয় স্যার? স্যার প্লিজ আরেকবার। মানে
আমি বলবো স্যার। সবাই শুনলেন। এরপরে তাইলে আপনি যখন এটা মৌখিকভাবে নিয়ে গেছেন, একজন পুলিশ অফিসারকে বলছেন, পুলিশ অফিসার আপনাকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট নিয়ে যাবে। এরপরে যে জিনিসগুলো মৌখিকভাবে বলছেন এগুলো লিখিত আকারে নেওয়ার ব্যবস্থা করবি। তারপরে লিখার পরে আপনাকে পরে শোনাবে, এজাহারদাতাকে পরে শোনাবে। এরপরে এজাহারদাতার স্বাক্ষর নিবে। ব্যাপারটা বুঝছেন? জি স্যার। হুম। এটা তো আমলযোগ্য অপরাধ এফআইআর হিসাবে নিবে হয় বিপি ফর্ম 27। ওই ফর্মে লিপিবদ্ধ করবে। তারপরে বিপি ফর্ম 27 লিপিবদ্ধ করে ওইটা, ওই ফর্মটা হচ্ছে এফআইআর এর ফর্ম। ওখানে এজাহারদাতা এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বাক্ষর দিবেন। বুঝছেন? তখন এটা এফআইআর হিসাবে চিহ্নিত হবে। এখন কথা হচ্ছে এজাহার এফআইআর এর গুরুত্ব কি? এজাহার আর এফআইআর এর গুরুত্বটা কি? স্যার এটার স্যার আমি ইন্টারপ্রেট করবো স্যার। বলেন স্যার এফআইআর হচ্ছে যেটা হচ্ছে প্রথম যেই তথ্যটা পুলিশ অফিসার ভারপ্রাপ্ত যে দায়িত্বরত কর্মরত পুলিশ অফিসারকে জানানো, আর এজাহার হচ্ছে প্রাথমিক তথ্য বিবরণীর উপর ভিত্তি করে সাধারণত ম্যাজিস্ট্রেটের আদেশ ছাড়াই পুলিশ যে 156 ধারাধীন আমলযোগ্য অপরাধের তদন্ত শুরু করতে পারে এবং আসামিকে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে। এটা না স্যার? স্যার আমার প্রাথমিক তথ্য বিবরণী হলো এফআইআর। স্যার এইটা প্রাথমিক তথ্য বিবরণী সেম জিনিস, ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। জি স্যার। এফআইআর, হ্যাঁ এফআইআর আর প্রাথমিক তথ্য বিবরণী সেম জিনিস। আচ্ছা সালমা আপা বলেন। জি স্যার। হ্যালো স্যার। কোথায় ছিলেন? জি স্যার। হ্যাঁ, জি স্যার। এফআইআর আর এফআইআর এর গুরুত্বটা কি? এজাহার এফআইআর এগুলোর গুরুত্বটা কি? প্রথম হচ্ছে এজাহার। এজাহারের গুরুত্ব হলো আপনি এজাহার নেওয়ার সাথে সাথে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কি সম্পর্কে জানবে, যে একটা আমলযোগ্য অপরাধ সম্পর্কে জানবে, অবগত হবে। না হয় এজাহারে যদি নিয়ে যাওয়া না হয় তাইলে উনি অবগত হবেন কেমনে? এক। 2 নাম্বার, উনি যখন দেখবেন এটা একটা আমলযোগ্য অপরাধ তখন সেটা এফআইআর হিসেবে নিন, এবং এফআইআর হিসেবে নেওয়ার পরে পুলিশ ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়া তদন্ত কার্যক্রম শুরু করে দিবে। যদি এজাহার করা না হতো তাইলে এই তদন্ত কার্যক্রম শুরু হতে দেরি হতো। ব্যাপারটা বুঝছেন? তাইলে এটার সাক্ষ্যগত মূল্য না থাকলেও এটার কি আছে? আছে স্যার। এজাহারের গুরুত্ব আছে। এজাহারের সাক্ষ্যগত মূল্য না থাকলেও গুরুত্ব আছে, এবং সাক্ষ্যগত মূল্য হচ্ছে এজাহারের উপর ভিত্তি করে পরবর্তীতে তদন্ত কার্যক্রম চলমান থাকে, এবং
সাধারণত এজাহারাত তদন্ত রিপোর্ট সেম হতে হয়। এজাহারাত তদন্ত রিপোর্ট সেম হতে হয়, বা সরি ওই এফআইআর তদন্ত রিপোর্ট সেম হতে হয়। এর বাইরে যদি মনে করেন এফআইআর এ অনেক কিছু অসঙ্গতি থাকতে পারে, কিন্তু তদন্ত রিপোর্টে ওই সবগুলো গোছায় চলে আসতে হবে। তদন্ত রিপোর্টে কোনো ধরনের অসঙ্গতি থাকা যাবে না। এরপরে কেউ একজন ফরিয়াদির জবানবন্দি সম্পর্কে বলেন। স্যার 200 ধারায় জবানবন্দি দিতে হয় ম্যাজিস্ট্রেট সামনে, ফরিয়াদি জবানবন্দি। এটা হলো 200 ধারায় জবানবন্দি দিতে হয়। আর 201 ধারায় স্যার এটা হচ্ছে আপনার অভিযোগটাকে এটা এটা যদি মানে আমলযোগ্য হয়, মানে অভিযোগটা যদি না এখতিয়ার সম্পন্ন, সরি 201 হচ্ছে স্যার, একটু মনে করতে চেষ্টা করছি, এখতিয়ার সম্পন্ন আদালতে এটা দায়ের করবে যদি তার এটা ক্ষমতা না থাকে। হ্যাঁ, এখানে 101 আর 100 সরি 201 সরি হ্যাঁ স্যার 201 আর 202 স্যার 202 হচ্ছে আপনার ওয়ারেন্ট প্রদান করবে সম্ভবত এটা। হ্যাঁ স্যার পরোয়ানা ইস্যু, সরি হ্যাঁ পরোয়ানা ইস্যু। আর 3 নাম্বার স্যার নালিশ খারিজ করবে। আমি সব বিস্তারিত মনে আসছে না, জাস্ট হেডিং টুকু বলছি স্যার, ওটা আমি দেখেছি কিন্তু মনে আসতে পারছি না। 203 ধারা স্যার এটা হচ্ছে আপনার নালিশ খারিজ করে দিবে। এটা খুবই গুরুত্বপূর্ণ আপনি বলেছিলেন। এটা যখন তদন্ত আসবে, হ্যাঁ তদন্ত ভিত্তিতে যদি অভিযোগ প্রমাণিত হয় তাহলে প্রমাণিত হয় আমলে, আর যদি প্রমাণিত না হয় তাহলে চূড়ান্ত রিপোর্ট দিবে। আর 204 এটা মনে আসছে, এটা মনে আসছে না 204 205 মনে আছে, ব্যক্তিগত হাজিরা। হ্যাঁ ব্যক্তিগত হাজিরা, ওই যে ধরে নিয়ে যায় তারপর কি তারা জামিনে মুক্ত করার জন্য রিকোয়েস্ট করে, সেটা ডাক্তার হোক চাকরিজীবী হোক, দেখা যাচ্ছে জনগণের স্বার্থে জনগণের অসুবিধা হয়েছে, এই কারণে ম্যাজিস্ট্রেটের কাছে তারা এটা অব্যাহতিপত্র নিতে চায়। এবং এটা স্যার 2-3টা ধারা আছে। আবু ভাই কোন কলেজ? আবু ভাই কোন কলেজের? আসসালামু আলাইকুম স্যার। স্যার ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি রংপুর ল কলেজ। বলেন। আমি রংপুর ল কলেজ। রংপুর ল কলেজ। হ্যালো 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 ফাইনাল এক্সাম এটার ফার্স্ট ইয়ার নাকি ফাইনাল এডমিশন? না না এবার পাস করলাম, কেবল সেকেন্ড ইয়ারে ভর্তি হলাম। সেকেন্ড ইয়ারে ভর্তি হবেন? হইছি। আচ্ছা ঠিক আছে, হয়ে গেছে, ভেরি গুড। তো প্রভাবিতা ভিডিও করে দেখছে? হ্যালো বুঝি না স্যার। ফৌজদারি কার্যবিধি কখনো পড়ছেন?
জি স্যার, এই যে আপনার সাথে পড়ি আপনার কাছে। মাশাআল্লাহ। তাইলে বলুন তো দেখি ফৌজদারি কার্যবিধিতে মোট কতটি ধারা? ফৌজদারি কার্যবিধিতে মোট 565 ধারা। ভেরি গুড, 565টি ধারা। জি। ফৌজদারি কার্যবিধি কোন ধরনের আইন? এটা কি মূল আইন নাকি পদ্ধতিগত আইন? এটা হচ্ছে স্যার 565 ধারা। কিন্তু এটা কোন ধরনের আইন? যা হোক, আপনাকে আর একটু ইজি করে দিই। এই যে আপনাদের প্রথম পর্বে পড়ছেন কিনা কি জানি, মূল আইন পদ্ধতিগত আইনের মধ্যে পার্থক্য কি, এই ধরনের একটা প্রশ্ন প্রথম পর্বে ছিল। আবার এটা ফাইনালের জন্য গুরুত্বপূর্ণ। জি জি জি। এই টপিকটা ফাইনালের জন্য গুরুত্বপূর্ণ। এখন কথা হচ্ছে মূল আইন পদ্ধতিগত আইন কাকে বলে? আমাদের ফৌজদারি কার্যবিধি কোন ধরনের আইন? পদ্ধতিগত আইন। পদ্ধতিগত আইন। জি। তাইলে এই পদ্ধতিগত আইন কাকে বলে? মূল আইন, মূল আইনের বলেন, নাম বলতে চাচ্ছেন? স্যার মূল আইনের কাজগুলো এই পদ্ধতিতে করা হয়। ফৌজদারি আইন দিয়ে করা হয়, মূল আইনের কাজগুলো করা হয় ফৌজদারি আইনের মাধ্যমে। আচ্ছা, যা হোক, এইবার পরীক্ষা দিবেন এরকম আছেন? এবার দিবেন? জি স্যার, আমি আছি এবার ফাইনাল ইয়ারে। মাশাআল্লাহ। কলেজ? স্যার আমি দেওয়ানি ল কলেজ। জি, দেওয়ানি ব্রিজ ল কলেজ। জি স্যার। খাবারে না? জি জি স্যার। জি স্যার। আপনার নামটা কি? স্যার আমার নাম নাহি। ও আচ্ছা, নাহিদ আপা বলতেছেন। যা হোক, বলেন তো দেখি ফৌজদারি কার্যবিধিতে এবার আপনাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কি কি? গুরুত্বপূর্ণ অনেকগুলো আপনি বলে দিয়েছেন, তার মধ্যে উল্লেখযোগ্য যেটা সেটা হচ্ছে ফৌজদারি কার্যবিধির প্রকারভেদ, গঠন মানে এখতিয়ার সম্পর্কে আদালতের বর্ণনা যেগুলো আছে, তারপর একটু খাতায় দেখে বলতে হবে। তারপর পদ্ধতিগত আইন কিনা ওই যে ফৌজদারি, এটা আপনি বলছেন ইম্পর্টেন্স। আর আছে স্যার ওই যে ফোক খুলিয়া। গতবার কি এই যে ফৌজদারি কার্যবিধির পরিধি নিয়ে কোনো প্রশ্ন আসছিল? পরিধি, প্রয়োজনীয়তা, এগুলো নিয়ে কোনো প্রশ্ন আসছিল গত বছর? এটা খেয়াল করে স্যার, দেখি নাই। এটা দেখেন নাই? স্যার এটা দেখি নাই। নোট করে রেখেছি স্যার। সামনে আছে? গতবারের প্রশ্নটা আপনার কাছে আছে? এই মুহূর্তে নাই স্যার, মোবাইলে আছে স্যার। ওই যে অন্য ল কলেজে সেভ করা আছে মোবাইলে। মানে বাইরে উপস্থিত না এখন, যে দেখে বলবো। ঋণ বা বইয়ের শেষে নেই না? না স্যার। আচ্ছা ঠিক আছে, আমি বলে দিই। যা হোক, আপনার আর কেউ আছেন উনি ছাড়া এবার যে ফাইনাল দিবি এরকম? আর কেউ আছেন নাকি উনি ছাড়া ফাইনাল দিবেন যে এরকম? বা আপনাদের কারো কাছে প্রশ্নটা সামনে আছে গতবারের? কেউ কথা বলে না। আছে? পিডিএফটা ওপেন করতেছি স্যার। আচ্ছা ঠিক আছে, ফৌজদারি কার্যবিধিতে কি কি প্রশ্ন আসছে একটু পড়ে শোনান তো।
জি স্যার, জি স্যার। 22 সালে স্যার। হ্যাঁ 22 সালে। এক মিনিট স্যার, এক মিনিট একটু wait minute। স্যার এজাহারের সাক্ষ্যগত মূল্য কি? তারপর হচ্ছে ফৌজদারি মামলায় আনুষ্ঠানিক চার্জ গঠনের উদ্দেশ্য কি এবং একটি চার্জে কি কি বিষয় অন্তর্ভুক্ত থাকে, একটি চার্জশিট বা ফাইনাল রিপোর্টে কি কি বিষয়বস্তু থাকতে হবে। তারপর 6 খ, ফৌজদারি কার্যবিধিতে পূর্বের বিচার ঘোষিত দণ্ড বা খালাস কখন নতুন বিচার কার্য পরিচালনার ক্ষেত্রে বাধা বলে গণ্য হয় তা উদাহরণ সহ আলোচনা করো। 7 ক, পুলিশি তদন্ত কি সাম্প্রতিক বা সর্বশেষ সংশোধনী উল্লেখপূর্বক বিচার পর্যন্ত পুলিশি তদন্তের বিভিন্ন স্তরগুলো সংক্ষেপে বর্ণনা করো। 24 ঘন্টার মধ্যে তদন্ত সম্পূর্ণ করা না গেলে কি কার্যপ্রণালী অনুসরণ করতে হবে বর্ণনা করো। 7 খ, ফৌজদারি কার্যবিধিতে পুলিশকে অপরাধ প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের জন্য কি ধরনের ক্ষমতা দেওয়া হয়েছে। থানার ভারপ্রাপ্ত অফিসার একটি অধতব্য অপরাধ সংগঠনের সংবাদ পেলে তার কি করণীয় আলোচনা করো। 8, আপিল কি, কিভাবে ইহা রিভিশন হইতে পৃথক, যে অবস্থায় ফৌজদারি আদালত কর্তৃক প্রদত্ত দণ্ডগুলো আপিলযোগ্য নয় তা উল্লেখ করো। খালাস ও অপর্যাপ্ত দণ্ডের বিরুদ্ধে আপিল চলে কি। 9 ক, আদালতে একজন মিথ্যা সাক্ষ্য দিয়েছে তার বিরুদ্ধে মামলা রুজু করার পদক্ষেপ কি। কখন আদালত একজন অভিযুক্ত ব্যক্তির সম্পত্তি ক্রোকের আদেশ দিতে পারে। পলাতক ঘোষিত আসামির সম্পত্তি ক্রোকাবদ্ধ হলে তা পুনরুদ্ধারের পদ্ধতি আলোচনা করো। 9 খ, পার্থক্য নির্ণয় করো। রোমান সংখ্যা 1, আপোষযোগ্য ও আপোষ অযোগ্য অপরাধের মধ্যে পার্থক্য। আদালত গ্রাহ্য অপরাধের মধ্যে পার্থক্য। 10 ক, ওইসব আদালত গ্রাহ্য নাকি? আচ্ছা হ্যাঁ বলেন স্যার। ওইসব শ্রেণীর অপরাধের কথা আলোচনা করো যার জন্য শুধু বিশেষ ব্যক্তির নালিশের ভিত্তিতে আদালতে মামলা রুজু করা যায়। ফৌজদারি কার্যবিধিতে সাক্ষ্য বিষয়ে বিধিবদ্ধ বিশেষ বিধানগুলো কি কি আলোচনা করো। 10 খ, ফৌজদারি আদালত কর্তৃক কোন অভিযুক্ত ব্যক্তিকে আদালতে হাজিরায় বাধ্য করার জন্য যে সমস্ত পদক্ষেপ গ্রহণ করা হয়ে থাকে তা আলোচনা করো। বন্ড বাজেয়াপ্ত করতে আদালত কি কার্য পদ্ধতি অনুসরণ করবে তা আলোচনা করো। আর এটা হচ্ছে যা হোক, তাইলে নাহিদ আপা লিখে নেবে আদালতের গঠন শ্রেণী বিভাগ, এটার কথা তো বলছিলাম। তারপরে 146 দ্বারা 145 দ্বারা আসন্ন বিপদের আশঙ্কা, ভূমি সংক্রান্ত বিরোধ। বা সবাই লিখতে পারেন, এই প্রশ্ন যদি এইবার না আসে তাহলে পরবর্তী করার জন্য গুরুত্বপূর্ণ হবে। আপনার এই যে বিপদের আশঙ্কা আর ভূমি সংক্রান্ত বিরোধ, আদালত শ্রেণী বিভাগ বললামই। এরপর হচ্ছে আপনার জামিন। এরপর হচ্ছে জামিন সংক্রান্ত প্রশ্ন 3টা। তারপরে লিখেন আপনার আদালতের বিচার পদ্ধতি, আদালতের বিচার পদ্ধতি। এরপর হচ্ছে সংক্ষিপ্ত বিচার পদ্ধতি, ম্যাজিস্ট্রেট আদালতের বিচার পদ্ধতি, দায়রা আদালতের বিচার পদ্ধতি, সংক্ষিপ্ত বিচার পদ্ধতি। তারপরে লিখেন আপনার বিনা পরোয়ানায় গ্রেপ্তার। পাশে লিখে রাখেন বেসামরিক ব্যক্তি কর্তৃক গ্রেপ্তার। যা হোক, তো আপনাদের মনে হয় এখানে এই যে আদালত শ্রেণী বিভাগ, বিনা পরোয়ানায় গ্রেপ্তার,
পুলিশের ক্ষমতা, এরপরে আসন্ন বিপদের আশঙ্কা, ভূমি বিরোধ বা ভূমি সংক্রান্ত বিরোধ, এগুলো সম্পর্কে মোটামুটি আলোচনা করা হয়েছে। তো এরপরে আমরা আলোচনা করব আপনার নিয়ে, ওই ম্যাজিস্ট্রেটের বিচার পদ্ধতি নিয়ে। ম্যাজিস্ট্রেট কোন পদ্ধতিতে বিচার করেন কেউ বলতে পারেন? কোন কোন সেকশনে আছে, কত অধ্যায়ে আছে একটু লিখেন। আপনার অধ্যায় 20-এ, অধ্যায় 20, লিখেছি স্যার। হ্যাঁ অধ্যায় 20, 241 থেকে 245 নং ধারায় ম্যাজিস্ট্রেটের বিচার পদ্ধতি আলোচনা করা হয়েছে। 20তম অধ্যায়ে 241 থেকে 245 নং ধারায় ম্যাজিস্ট্রেটের বিচার পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয়েছে। লিখছেন? জি স্যার। তারপরে লিখেন 241-এ মামলার পদ্ধতি। 241 হচ্ছে মামলার পদ্ধতি। 241-এর ক অব্যাহতি। 241-এর ক অব্যাহতি। 242 হচ্ছে অভিযোগ গঠন। 242 হচ্ছে অভিযোগ গঠন। লিখছেন? জি স্যার, লিখতেছি। হচ্ছে দোষ স্বীকারে দণ্ড। দোষ স্বীকারে দণ্ড। 243 হচ্ছে দোষ স্বীকারে দণ্ড। এরপর লিখেন 244। দোষ স্বীকার না করলে তখনকার পদ্ধতি। ল্যাপটপটাও বের করে না। দোষ স্বীকার না করলে তখনকার পদ্ধতি। 245 হচ্ছে খালাস। 245 খালাস। লিখছেন? নাহিদ আপা লিখছেন? জি স্যার, লিখছি। দেখে একটু পরে শোনান কি লিখছেন। স্যার 1 নম্বর হচ্ছে আদালতের শ্রেণী দেবা, 2 হচ্ছে 144, 145 ধারা ভূমি সংকতা, আর 144 শৃঙ্খলা বিঘ্নারি। নাম্বার 3 জামিন সংক্রান্ত প্রশ্ন। 4 দায়রা আদালতের বিচার পদ্ধতি ও সংক্ষিপ্ত বিচার পদ্ধতি। 5 বিনা পরোয়ানায় গ্রেপ্তার, 5 ছোট করে লিখে রাখতে বলছেন। বেসামরিক কর্তৃক গ্রেপ্তার। 6 ম্যাজিস্ট্রেট বিচার পদ্ধতি, অধ্যায় 20, 241 থেকে 245 নং ধারা বিচার পদ্ধতি ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট বিচার পদ্ধতি আলোচনা করো। 241 থেকে 241 মামলা পদ্ধতি। 241 ক অব্যাহতি। 242 অভিযোগ গঠন। 243 দোষ স্বীকারের দণ্ড। 244 দোষ স্বীকার না করে তখনকার পদ্ধতি। 245 খালাস। এই তো 245 খালাস। জি স্যার, এই পর্যন্ত। 240 খালাস। তাহলে এখানে একটা জিনিস দেখেন, খালাস পর্যন্ত পরে ফেলছি।
শাস্তি কোথায় আছে তাইলে? আমরা তো খালাস পর্যন্ত পড়ছি, ম্যাজিস্ট্রেটে যদি শাস্তি দেয় তাহলে কোন ধারা অনুযায়ী শাস্তি দিবি? লেখেন শেষে 245 প্রথম বন্ধনী দিয়ে 2, 245 ধারার উপবিধি 2-এ শাস্তি সম্পর্কে বলা আছে। 245 উপধারা 2-এ শাস্তি সম্পর্কে বল। তো হোক সালমা ওখানে একটু হচ্ছে জি স্যার, শুনতে পাচ্ছি না। হ্যালো স্যার, একটু অপেক্ষা করুন স্যার, নেটওয়ার্ক সমস্যা করতেছে স্যার, কথা শোনা যাচ্ছে না, নেটওয়ার্ক সমস্যা করতেছে স্যার। এখন শোনা যায় কথা? জি স্যার, পাচ্ছি। তো যা হোক, প্রথম কথা হচ্ছে আপনি যে অভিযোগ সম্পর্কে বলছিলেন বা ফরিয়াদির অভিযোগ সম্পর্কে বলছিলেন, এই যে ফরিয়াদির অভিযোগ এইটা 200 ধারায় দেয়া হয়। একজন ফরিয়াদি যখন তার অভিযোগ নিয়ে ম্যাজিস্ট্রেটের কাছে যাবেন, তাহলে ম্যাজিস্ট্রেট তাকে কি করবে? তার জবানবন্দি গ্রহণ করবে। এরপর হচ্ছে সে যদি মৌখিকভাবে অভিযোগ নিয়ে যায় তাহলে জবানবন্দি গ্রহণ করা বাধ্যতামূলক। আর যদি সে লিখিতভাবে নিয়ে যায় তাইলে জবানবন্দি গ্রহণ না করলেও চলে। এরপরে তার সাথে উপস্থিত যে সমস্ত সাক্ষীগণ থাকবে তাদের জবানবন্দিও গ্রহণ করতে হবে। তারপর হচ্ছে যদি কোনো সরকারি অফিসার, সরকারি কর্মকর্তা তার সরকারি দায়িত্ব পালনকালীন কোনো বিষয়ে ম্যাজিস্ট্রেটের কাছে অভিযোগ নিয়ে যায়, তখন তাকে আর করতে হবে না, তাকে পরীক্ষা করা হবে না, তার জবানবন্দি নিতে হবে না। এরপরে এইরকম অভিযোগ নিয়ে আপনি ম্যাজিস্ট্রেটের কাছে গেছেন, ওই ম্যাজিস্ট্রেটের এখতিয়ার নেই এই অভিযোগ গ্রহণ করার মতো। 201 ধারা অনুযায়ী তখন উনি কি করবেন? এখতিয়ার সম্পন্ন ম্যাজিস্ট্রেটের কাছে দায়ের করার জন্য এই অভিযোগ ফেরত দিয়ে দিবে। 202 ধারায় বলছিলেন আপনার ওই গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করা বলছিলেন, এটা ইস্যু করা নয়, ইস্যু স্থগিত করা। ওখানে আপনার ভাষাটা এইভাবে বলছে, প্রসেস ইস্যু স্থগিত। প্রসেস বলতে বোঝাচ্ছে ফৌজদারিতে গ্রেপ্তারি পরোয়ানা অথবা সমন। তাহলে কি করবে? আপনার ম্যাজিস্ট্রেট কি করতে পারবে? কারোর বিরুদ্ধে, আসামিদের বিরুদ্ধে স্যার 2 ধরনের না, প্রসেস ইস্যু 2 ধরনের না, ওই এটা আপনার 2 ভাবে হয়। 2 ভাবে হয় স্যার, একটা হচ্ছে 2 ধরনের বলতে পারেন। একটা হচ্ছে আর একটা ওয়ারেন্ট। জি স্যার, জি স্যার। একটা হচ্ছে সমন আর একটা হচ্ছে ওয়ারেন্ট। সমন আমরা দেওয়ানিতেও পড়বো, এবং সমনকে ভাবে বলি এটা একটা বিয়ের দাওয়াতের মতো, ইনভিটেশনের মতো সমন, যে তোমার বিরুদ্ধে তো এই অভিযোগ দিচ্ছে, এইটা তুমি জবাব দিতে আসো আদালতে। বেসিক্যালি এটা হচ্ছে সমন। তাইলে আপনার প্রসেসিং এই যে সমনও দিল না, সে কি করলো না? গ্রেপ্তারি পরোয়ানাও দিল না। কি করবে? তদন্ত করাতে পারবে। এরপরে গুরুত্বপূর্ণ বলছিলাম 203 ধারা নালিশ খারিজ। এই যে তদন্ত করার পরে যখন উনি তদন্ত রিপোর্টটা পেল, পাওয়ার পরে দেখা গেল অভিযোগটি মিথ্যা, এই অভিযোগ কি মিথ্যা, তাইলে নালিশ খারিজ করে দিবি। এরপরে 204 ধারা অনুযায়ী যদি দেখা যায় যে তদন্তে অভিযোগ সত্য, এই আসামির যাদেরকে আসামি করা হয়েছে, যাদের বিরুদ্ধে অভিযোগ দিতে তাদের সম্পৃক্ততা আছে, তাইলে কি করবে?
প্রসেস ইস্যু করবে, হয় সমন দিবে, না হয় গ্রেপ্তারি পরোয়ানা দিবে। আর যেসব আসামি বলছিলাম, আসামিকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেওয়া। কোন আসামি যদি আবেদন করে, আদালত তার বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করে তাকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিতে পারে। তবে মামলা চলাকালীন যে কোনো সময়ে একই ম্যাজিস্ট্রেট চাইলে তাকে আবার হাজির হওয়ার জন্য বলতে পারবে, আদেশ দিতে পারবে, মামলা চলাকালীন যে কোনো সময়ে। এরপরে আমাদের আজকে টপিকটা হচ্ছে ম্যাজিস্ট্রেটের বিচার পদ্ধতি। ম্যাজিস্ট্রেট কিভাবে ট্রায়াল করে। এখানে মনে রাখবেন, ফৌজদারিতে ম্যাজিস্ট্রেটের 3 ধরনের ক্ষমতা। এটা যদিও বা কোন ধারায় আইনে সুস্পষ্ট ভাবে বলা নেই, তবে আমরা পড়ার পরে বুঝতে পারি একজন ম্যাজিস্ট্রেটের 3 ধরনের ক্ষমতা থাকে। একটা হচ্ছে অভিযোগ শোনা, আমলে গ্রহণ করা, অভিযোগ নেওয়া, আমলে গ্রহণ করা, এরপর হচ্ছে বিচার করা, যেটা আমরা এখন 241 থেকে 245-এ পড়ব, বিচার করা। তারপরের ক্ষমতা হচ্ছে শাস্তি দেওয়া। এরপর ক্ষমতা কি? বিচার করে সে শাস্তি দিবে। তো 241-এ বলতেছে আপনার ম্যাজিস্ট্রেটের বিচারের যে পরবর্তীতে যেভাবে আলোচনা করছে সেভাবে ম্যাজিস্ট্রেট ফৌজদারি মামলার বিচার করে থাকেন। এখানে আর কোনো কিছু বলে নাই গুরুত্বপূর্ণ। 241-এ আর কোনো কিছু বলে না, বলছে পরবর্তীতে যেভাবে বিচার কথা বলছে সেভাবে সে একজন ম্যাজিস্ট্রেটের বিচার করবে। গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের 241-এ ক থেকে 245 পর্যন্ত বেশি গুরুত্বপূর্ণ। 241-এ বলছিলাম অব্যাহতি দেওয়া। এখন অব্যাহতি বুঝেন? অব্যাহতি বলতে আমরা কি বুঝি? একজনের একটা দায়িত্ব আছে, তাকে সেই দায়িত্ব থেকে বাদ দিয়ে দেওয়া, অব্যাহতি দেওয়া, সেটা একটা ব্যাপার। একজনের বিরুদ্ধে আপনি অভিযোগ দিচ্ছেন, সে অভিযোগ থেকে তাকে বাদ দিচ্ছে, তাহলে এটা হচ্ছে কি? অব্যাহতি দেওয়া। এরপরও বলতেছে আসামি যদি ম্যাজিস্ট্রেটের নিকট উপস্থিত হয় অথবা আসামিকে গ্রেপ্তার করে ম্যাজিস্ট্রেটের নিকট নিয়ে আসা হয়, ঠিক আছে, সে নিজে যদি আসে অথবা তাকে পুলিশে গ্রেপ্তার করে যদি নিয়ে আসে, স্বেচ্ছায় আসুক, গ্রেপ্তার করে নিয়ে আসলে আসুক, যেভাবে আসবে আসুক, ম্যাজিস্ট্রেটের নিকট যদি সে উপস্থিত হয় তাহলে ম্যাজিস্ট্রেট কি করবেন? ম্যাজিস্ট্রেট বিবেচনা করবে, মামলার কি করবে? নথিপত্র বিবেচনা করবে, দেখবে নথিপত্রে কি কি আছে না আছে সবকিছু দেখবে। এরপরে নথিতে যে কাগজপত্র গুলো আছে সেগুলো ভালো মতো দেখবে। এরপরে প্রয়োজন মনে করলে আসামির জবানবন্দি গ্রহণ করবে। প্রয়োজন মনে করলে কি করবে? আসামির জবানবন্দি গ্রহণ করবে। তাহলে এখানে ছোট ছোট অনেকগুলো কথা। আসামি স্বেচ্ছায় উপস্থিত হলে, আসামিকে গ্রেপ্তার করে নিয়ে আসলে মামলার নথি পড়বে, নথিতে কাগজপত্র যেগুলো আছে এগুলো পড়বে, স্টাডি করবে। এরপরে আসামির জবানবন্দি গ্রহণ করবে। তারপরে বলতেছে আসামি ও ফরিয়াদি পক্ষের বক্তব্য পেশ করার সুযোগ দিবে। আসামি পক্ষেরও বক্তব্য নিবে, ফরিয়াদি পক্ষেরও বক্তব্য নিবে। তাহলে কয়টা জিনিস?
আমরা যদি পয়েন্ট আকারে করি মোটামুটি 5টা জিনিস পাই না। এরপরে যদি ম্যাজিস্ট্রেটে মনে করেন যে না এই অভিযোগ মিথ্যা হতে পারে না, বা ওই আসামির বিরুদ্ধে এই অভিযোগ মিথ্যা, তাহলে আসামিকে কি করবে? অব্যাহতি দিবে। আসামিকে কি করবে? আমার কথা কি শোনা যায়? অব্যাহতি দিবে স্যার। অব্যাহতি দিবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আসামিকে অব্যাহতি দিব। অব্যাহতি ইংরেজি কি? ডিসচার্জ। অব্যাহতি ইংরেজি কি? ডিসচার্জ। আসামিকে অব্যাহতি দিবে। তাহলে অব্যাহতির কথা কত ধারায় বলছে? 241 ধারাতে। 241 ক। 241 ক। 241 ক। এ নাহিদ আপা, আপনি ভাইয়ার জন্য বিকাশে টাকা পাঠিয়ে দিবেন বিরিয়ানি খাওয়ার জন্য। আপনার পরীক্ষায় প্রশ্ন আসবে, অব্যাহতি ও খালাস কাকে বলে? হ্যাঁ, অব্যাহতি ও খালাস কাকে বলে? অব্যাহতি ও খালাসের পার্থক্য। আচ্ছা স্যার, এটা এটা তো তো এটা প্রণালী কি বলে? জি, এটা তো বেশি কিছু খাওয়াতে পারি স্যার। ও মাশাআল্লাহ, দেখা যায়। হ্যাঁ। সেটা স্যার, দোয়া করুন স্যার। অব্যাহতি ও খালাস, হ্যাঁ, অব্যাহতি ও খালাস কাকে বলে? অব্যাহতি ও খালাসের পার্থক্য। ঠিক আছে, তাইলে অব্যাহতি হচ্ছে কোনটা? আপনার অব্যাহতির সরাসরি কোনো সংজ্ঞা ফৌজদারি কার্যবিধিতে দেয়া নেই। তবে 241 ক ধারায় ফৌজদারি কার্যবিধিতে অব্যাহতি সম্পর্কে আলোচনা করা হয়েছে। ওখানে বলতেছে কি, আপনার আসামি ম্যাজিস্ট্রেটের নিকট উপস্থিত হলে অথবা আসামিকে গ্রেফতার করে ম্যাজিস্ট্রেটের নিকট হাজির করা হলে ম্যাজিস্ট্রেট মামলার নথিভুক্ত কাগজপত্র বিবেচনা করবে। তারপরে আপনার আসামির জবানবন্দি গ্রহণ করবে। আসামি ও ফরিয়াদি পক্ষের প্রয়োজন মনে করলে আসামি এবং ফরিয়াদি পক্ষের বক্তব্য শুনবে। এরপর যখন উনি বুঝবেন যে অভিযোগ মিথ্যা, তখন কি করবে? আসামিকে অব্যাহতি দিবে। স্যার প্রাথমিক তথ্য বিবরণী দেখবে না স্যার? এইটা নথিতে প্রাথমিক তথ্য বিবরণী থাকবে। মামলার নথিতে প্রাথমিক তথ্য বিবরণী থাকবে। এরপরে 242 হচ্ছে অভিযোগ গঠন করতে হবে। 242 হচ্ছে অভিযোগ গঠন। তাইলে আপনার আসামিকে যদি অব্যাহতি না দেয়, বিপরীতটা যদি হয়, এইভাবে পদ্ধতি গ্রহণ করার পরে যখন দেখবে যে অভিযোগ সত্য এবং আসামির সংশ্লিষ্টতা আছে, তখন কি করবে? আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করবে। আসামির বিরুদ্ধে কি করবে? ম্যাজিস্ট্রেটে অভিযোগ গঠন করবে এবং এই অভিযোগ সে স্বীকার করে কিনা জিজ্ঞাসা করা হবে। ফৌজদারি পরে একটু মজা বলতে কি জানেন, একটা সেকশনের বিপরীত কথাবার্তা আরেকটা সেকশনে বলা থাকে। যেমন আপনার 202 এর বিপরীত হচ্ছে 204 এর। ঠিক আছে, এখানে 241 এর ক এর বিপরীত হচ্ছে 242। অভিযোগ প্রমাণিত মিথ্যা প্রমাণিত হলে, অভিযোগ মিথ্যা বলে ধরে নিলে আসামিকে অব্যাহতি দিবে। আর যদি অভিযোগটা সত্য বলে ধরে নেয় এবং আসামির যদি সম্পৃক্ততা পায় ওই পদ্ধতিগুলো গ্রহণ করার পরে, তাহলে কি করবে? আসামির বিরুদ্ধে চার্জ গঠন করবে। আসামিকে চার্জ পরে শোনাবে। এরপরে আসামি দোষকে স্বীকার করে কিনা সেটা জিজ্ঞাসা করা হবে। আমরা তো সিনেমায় দেখি, বা আগের আমলে বিশেষ করে খালেদা জিয়ার মামলাগুলোতে দেখতাম মিডিয়াতে, যে যেদিন চার্জ গঠন হয়েছে সেদিন খালেদা জিয়াকে জিজ্ঞেস করলো আপনি দোষ স্বীকার করেন কিনা। তখন সাধারণত আসামি কি বলে?
আসামি বলে যে আমি সম্পূর্ণ নির্দোষ, আমি আদালতের কাছে ন্যায় বিচার প্রার্থনা করি, উনি ন্যায় বিচার চান। আচ্ছা যা হোক, তাহলে 242 হচ্ছে আপনার কি করা, অভিযোগ গঠন করা। এরপরে 243 হচ্ছে দোষীকারের দণ্ড। সে যদি দোষ স্বীকার করে, অভিযোগের সত্যতা স্বীকার করে, তাহলে তাকে কি করতে পারবে, দণ্ড দিয়ে দিতে পারবে। কি করতে পারবে, দোষ স্বীকার করলে তাকে দণ্ড দিয়ে দিতে পারবে। এটা হচ্ছে 243 দোষ স্বীকারের দণ্ড। এরপরে 244 হচ্ছে দোষ স্বীকার না করলে তখনকার পদ্ধতি। তাহলে এই যে 243 বিপরীত 244, দোষ স্বীকার না করলে তখনকার পদ্ধতি। দোষ স্বীকার না করলে কি করবে, এই যে কোন পদ্ধতিতে আপনার মোকদ্দমা আগাবে সেটার কথা বলছে 244। ম্যাজিস্ট্রেট যদি পূর্ববর্তী ধারা অনুসারে আসামিকে দণ্ড প্রদান না করে, বা আসামি যদি ওই ধরনের স্বীকারোক্তি না দেয়, দোষ স্বীকার না করে, তাহলে ম্যাজিস্ট্রেট ফরিয়াদির বক্তব্য শ্রবণ করবেন এবং বাদী পক্ষের সমর্থনে প্রদত্ত সাক্ষ্য গ্রহণ করবেন। তাহলে কি করবে, বাদী ফরিয়াদির ম্যাজিস্ট্রেট ফরিয়াদির বক্তব্য শুনবে, এরপরে ফরিয়াদি পক্ষের সাক্ষ্য যারা আছে তাদের সাক্ষ্য গ্রহণ করবে এবং আসামির বক্তব্য শুনবে, আত্মপক্ষ সমর্থনে তার সাক্ষ্য প্রমাণ গ্রহণ করবে। এরপরে আদালত যদি স্বয়ং নালিশ করে, আদালতে নালিশ করতে পারে, আমরা কত ধারায় পড়ছিলাম, আদালত নিজে নালিশ করতে পারে, স্যার 200 ধারা স্যার নালিশ করে। 200 স্যার, অভিযোগ নালিশ 200। হ্যাঁ আচ্ছা, এখন অভিযোগ আর নালিশের মধ্যে এই প্রশ্নের মধ্যে পার্থক্য আছে, একটু বলতেছি। দেখি রায়হান সাহেব বলেন তো দেখি, আপনার আদালত কখন নালিশ করতে পারে বা কোন ধারা অনুযায়ী আদালত নালিশ করে থাকে? 190। আর 190 না স্যার, অপরাধ আমলে নেয়। ওই তো অপরাধ আমলে নিতে গিয়ে উনি নিজেই নালিশ করতে পারেন। এখানে অপরাধ আমলে নিয়ে যে প্রথম কথা প্রথম কথা হচ্ছে নালিশের ভিত্তিতে, দ্বিতীয় কথা হচ্ছে পুলিশের রিপোর্টের ভিত্তিতে, তৃতীয়ত ছিল আপনার দেখিয়া শুনিয়া। আপনাদেরকে 190 বলছিলাম, নালিশি পুলিশি দেখিয়া শুনিয়া। তাইলে এই যে দেখবে শুনবে কে, দেখবে শুনবে যে ম্যাজিস্ট্রেট নিজে। তবে এক্ষেত্রে আপনার ওই ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট কত হয়, সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেটে দেখে শুনে অপরাধ আমলে নিতে পারেন, অভিযোগ দিতে পারবে না, ওনাদের জ্ঞান থেকে অভিযোগ ওনারা দিতে পারবেন না। অভিযোগ দিবে কে, ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেখে শুনে দিতে পারেন। তাইলে ওই ধরনের যদি দেখে শুনে আদালত স্বয়ং অভিযোগটা দেয়, তখন আর আদালতের ওই ফরিয়াদির জবানবন্দি গ্রহণ করতে হয় না। 244 তাইলে প্রথমে কি করবে, যদি আসামি দোষ স্বীকার না করে বা স্বীকারোক্তি না দেয়, তাইলে ফরিয়াদির জবানবন্দি গ্রহণ করবে, তারপরে ফরিয়াদি পক্ষের সাক্ষ্য যেগুলো আছে তাদের সাক্ষ্য নিবে, এরপরে আসামি পক্ষের বক্তব্য শুনবে,
এরপরে আসামি পক্ষের যদি কোনো সাক্ষ্য প্রমাণ দেয় তাহলে সেগুলো গ্রহণ করবে তার। এরপরে যদি আদালত নিজে নালিশ করে তাহলে ম্যাজিস্ট্রেট আর ওই ফরিয়াদির কথা শুনতে হবে না, বাধ্য নন। এরপর হচ্ছে 245-এ খালাস, আর 245-এর 2 হচ্ছে শাস্তি। 245-এর 2 হচ্ছে শাস্তি, 245 উপবিধি 2 ওখানে হচ্ছে শাস্তি। এই রায়হান সাহেব ভালো মতো শুনে রাখেন, 190-এর যে জায়গায় আপনার আদালত বা ম্যাজিস্ট্রেট নালিশ করতে পারে সেটা বলা আছে 190 ধারায়। এরপরে ম্যাজিস্ট্রেট আদালত শাস্তি দিতে পারে কত ধারা অনুযায়ী, এটা হচ্ছে 145-এর উপধারা 2। 245 সরি 245, ভেরি গুড, 245-এর উপধারা 2। এই প্রশ্ন নেক্সট এমসিকিউ পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি। এরা নতুন প্রশ্ন কোথায় থেকে করবে? সেকশন পুরাতন, কিন্তু প্রশ্ন করতে হবে নতুন। জসারারা এগুলো বাইর করবে। যা হোক, তাহলে 245-এ 2টার কথাই বলছে। 245-এ প্রথমে দেখেন 1 দিয়ে খালাসের কথা বলছে, 2 দিয়ে বলছে শাস্তি। তাহলে খালাস কি? খালাস হচ্ছে এইভাবে চার্জ গঠনের পরে যখন সবকিছু বিবেচনা করার পরে ওই অপরাধের সাথে আসামির কোনো সম্পৃক্ততা প্রমাণ হয়নি বলে ম্যাজিস্ট্রেট ধরে নিবে, তখন আসামিকে উনি খালাস দিবেন। আর যদি আপনার অভিযোগ প্রমাণিত হয়, আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়, তাহলে 245-এর 2 অনুযায়ী আসামিকে ম্যাজিস্ট্রেটে কি দিবে? শাস্তি দিবে স্যার। শাস্তি দিবে, ম্যাজিস্ট্রেটে শাস্তি দিবে। তাহলে এটা হচ্ছে ম্যাজিস্ট্রেটদের বিচারের পদ্ধতি। এখানে মনে রাখবেন ম্যাজিস্ট্রেটদের বিচারের পদ্ধতি আর দায়রার বিচারের পদ্ধতি মোটামুটি কাছাকাছি, তবে দায়রাতে স্টেপগুলো বিস্তারিত বলছে। দায়রাতে স্টেপগুলো বিস্তারিত বলছে 12টা, আর এখানে ম্যাজিস্ট্রেটের মধ্যে এই যে সেকশন বলছে 241-এর ক, 242, 243, 244, 245, 5টা সেকশনে স্টেপগুলো সংক্ষিপ্তভাবে শেষ করে দিছে। 141-এর ক তো অব্যাহতি দেওয়া, তারপরে 242-এ হচ্ছে অভিযোগ গঠন, 243-এ দোষ স্বীকারের দণ্ড, 244-এ হচ্ছে দোষ স্বীকার না করলে তখনকার পদ্ধতি, 245-এ হচ্ছে খালাস, 245-এর 2 হচ্ছে শাস্তি। হ্যাঁ, এই 6টা স্টেপে শেষ করে দিছে। আর দায়রাতে গিয়ে ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে দায়রাটাও পড়ে ফেলবো। দায়রাতে গিয়ে মোটামুটি 12টা স্টেপ, ওখানে 12টা সেকশনের কথা বলছে, তো 12টা সবগুলো আবার 265-তে বলা ABCD দিয়ে। ঠিক আছে, কারণ প্রশ্ন আছে? জি স্যার, আমরা দেখি যে প্রশ্নের উত্তর দেওয়ার পরে বিভিন্ন বইতে DLR 86, এখানে স্যার DLR শব্দের অর্থটা কি? ঢাকা লরি। আমি বলি, হ্যাঁ ঢাকা লরি, ঠিক আছে। আপনারা যারা LLB তে পড়তেছেন তারা DLR নিয়ে মাথা কামাইন না। DLR এর কাহিনী আছে, আমি বলি, আমাকে বলতে দেন। DLR এর কাহিনী আছে। আপনারা তো DLR পর্যন্ত দেখতেছেন, আমরা LLB করার সময় DLR দেখিনি। যখন আপনার বার কাউন্সিলের রিটেনের জন্য এই DLR মুখস্থ করতে গেলাম, দেখি যে সাইড পারিনি, এবং দেখা যায় আপনার ওই সাইড দিয়ে
ওই কোনো পড়াশোনা হয়নি, এই ডিএলআর মুখস্থ করতে গিয়ে 60 দিন সময় নষ্ট হয়েছে। তারপরে তোবা খেয়ে ফেলছি। তোবা খাইছি যে ওই এক টিচারকে জিজ্ঞেস করার পরে ওনাকে বললাম যে ডিএলআর দেওয়া বাধ্যতামূলক কিনা। অনেকে তো অনেক কথাবার্তা বলেন, উনি বলেন যে ডিএলআর দেওয়া কখনো বাধ্যতামূলক না। যদি আপনাকে ডিএলআর স্পষ্টভাবে বলে দেয় প্রশ্নে যে ডিএলআর সহ উল্লেখ করুন বা কেস রেফারেন্স সহ উল্লেখ করুন, তাহলে যে প্রশ্নে আপনার কেস রেফারেন্স সহ আলোচনা করতে বলবে সেই প্রশ্নে আপনার ডিএলআর দিতে হবে। আর যে প্রশ্নে কেস রেফারেন্সের কোনো কথাবার্তা নেই ওখানে আপনি ডিএলআর দিলে আপনাকে আধা নাম্বার বেশি দিবে, আর ডিএলআর না দিলে হয়তো আধা নাম্বার কম দিবে, এতটুকু। কিন্তু ভুল ডিএলআর লিখলে ঝামেলা আছে। এইবার বলেন আর কি বলতে চাইছিলেন ডিএলআর নিয়ে। সুতরাং আপনি ডিএলআর চিন্তা করে লাভ নেই। কোনো প্রশ্ন থেকে এই যে কেস রেফারেন্স সহ এলএলবি ফাইনালে কোনো প্রশ্ন আসে না। এরপরে বলেন আর কি বলতে চাইছিলেন। স্যার আসামিকে 241 ধারা মোতাবেক ডিসচার্জ দেয়া হলো স্যার, সেক্ষেত্রে ফরিয়াদি স্যার প্রতিকারটা আপনারা ফান্ডামেন্টাল মৌলিক জিনিস যদি ভুল করেন, দ্বারা লিখতে না পারলে আবার বলে দিচ্ছি, দ্বারা লিখতে না পারলে যদি লিখতে না পারেন তাহলে লিখবেন না। তখন কি করবেন? তখন ফৌজদারি কার্যবিধি 1908 অনুযায়ী, ঠিক আছে? আর তখন আপনি সঠিকটা লিখতে পারতেছেন তখন লিখবেন ফৌজদারি কার্যবিধি 1898 অনুযায়ী। আমার ঘুম আসতেছে প্রচন্ড আজকে, কেন জানি না। ফৌজদারি কার্যবিধি 1898 এর 241 ক ধারা অনুযায়ী, ঠিক আছে? আর যখন আপনার 241 ক মনে নেই আপনি তখন লিখবেন যে শুধু ফৌজদারি কার্যবিধি 1898 অনুযায়ী। বলেন 241 ক অনুযায়ী কি বলতে চাইছিলেন? স্যার যদি আসামিকে যখন ডিসচার্জ দেয়া হলো স্যার তখন স্যার ফরিয়াদির স্যার প্রতিকারটা কি হবে স্যার? ফরিয়াদি রিভিশন করে মনে হয়, রিভিশন আসামিকে অব্যাহতি দিলে ফরিয়াদি রিভিশন করবে। রিভিশন কি স্যার ওই আদালতেই করবে স্যার? না না না, উচ্চতর আদালতে, রিভিশন আদালতে। রিভিশন আমরা পড়বো, একটু অপেক্ষা করেন। রিভিশন হচ্ছে আপনার ওই 439 কতে একবার রিডিং করে নিন। আপনার যখন পিডিসি আছে 439 ক একবার রিভিশন করে নিন। বই পুস্তক কিনছেন, বিয়ার এক বই কিনছেন আপনি, বলতেছেন কোন রকমের না দারাজের কাছে স্যার রিভিশন করবে স্যার 439 বলা আছে স্যার। 439 দায়রা জজের কাছে রিভিশন করবে 439 ক, হাইকোর্টে রিভিশন করবে 439। আপনি আরেকটা বললে কেমনে হবে বারবার? যা হোক, ওই একটু নিজে পরে রাখিয়েন, ইনশাল্লাহ আমরা আরো 2-3 ক্লাস পরে, 3-4টা ক্লাস পরে আপনার এটা আলোচনা করব। আর ফৌজদারিও শেষ করে দিব, বেশি দিন পড়লে মাথা ঘুরবে, ঠিক আছে? আপনারা এবার পরীক্ষা দিবেন, শুধু এখানে কি নাহিদা পাসার আর কেউ নেই এবারের পরীক্ষাতে? স্যার আমি আছি। আপনার নাম কি? স্যার নাসিরউদ্দিন। নাসিরউদ্দিন, চট্টগ্রাম আইন কলেজ। চট্টগ্রাম আইন কলেজ কোথায় আপনি? আমার বাড়ি স্যার বোয়ালখালী, আপনাকে বলছিলাম একবার। একবার বলছিলেন এই প্রশ্ন কি আসবে বলছিলাম। স্যার আমি আসলে ওই টেবিলে নাই তো, অন্য জায়গা থেকে ক্লাস করতেছি, সেই জন্য বলতে পারতেছি না। পড়াশোনার পাশাপাশি আর কি করেন? আমি স্যার ওই যে আইসির একটা মেডিকেল কলেজ আছে, ওটার অ্যাকাউন্টস আছে আর কি। সামগাতে? হ্যাঁ চানচর ভাড়া। ডাক্তার রোহিত ভাইয়ের বাড়ির কাছাকাছি? হ্যাঁ হ্যাঁ জি স্যার, আপনি তো সব চিনেন স্যার। আপনার সংসার ভাড়া মেডিকেল যেখানে, জি জি আপনি সানগাবাসীকের উপর দিয়ে যান না? জি স্যার, ওদিক দিয়ে যায় আর কি। এটাকে বলতো বালুরটাল। ওখানে 84, 85, 83, 87, 88 2 মাইল হেঁটে গিয়ে
ক্রিকেট খেলে আসতাম। আচ্ছা। তখন আমি বাসা ছিল বাদুরতলা। বাদুরতলা থেকে সবাইকে উদ্দেশ্য করে বলা, আপনারা যে গ্রুপে লিঙ্ক পাইছেন, যারা লিখছেন নোটটা গ্রুপে দিয়ে দিয়েন। ওখানে যারা আছেন সবাই পড়াশোনা করে, একটু সাহায্য সহযোগিতা পাইলে। আসলে আমরা যারা এলএলবি করি আমরা তো সবাই কাজকর্ম করি, এবং আমার অধিকাংশ পড়াশোনায় হচ্ছে বাইরে, বিশেষ করে এলএলবি পড়ার সময় আরো বেশি ছিল। কিন্তু সিটে বসে আরামসে পড়াশোনা করার মতো এমন কোনো সুযোগ ছিল না। আমরা সবাই এরকম।